বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফ এই শব্দ দুটো খুবই সাধারণ আর হালকা হলেও বাস্তবিক অর্থে এই দুইটা শব্দর ওজন পরিমাপ করা খুবই কঠিন। একটা সম্পর্ক বেঁচে থাকে সম্মানে, একটা সম্পর্ক বেঁচে থাকে বিশ্বাসে, একটা সম্পর্ক বেঁচে থাকে একজন আরেকজনকে আঁকড়ে ধরে রাখার তীব্র আকাঙ্ক্ষায়। সম্পর্ক বাঁচিয়ে রাখার ভিতগুলো যখন একটু নড়বড়ে হয়ে যায়, ঠিক তখনই সম্পর্কগুলোতে চির ধরতে থাকে। সব সংসার হয়তো বা ভেঙে যায় না, একই ছাদের তলায় থাকাও হয়, দিন চলেই যায়, ঘর আলো করে হয়তো বা সন্তানও আসে, কিন্তু দুইজনের মন আলোকিত থাকে না। পৃথিবীতে হাজারটা খারাপ ছেলে মানুষ খুঁজে পাওয়া গেলেও একটা খারাপ বাবাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু একজন বাবা তার সন্তানের কাছে ঠিক তখনই শ্রেষ্ঠ বাবা হয় যখন কিনা সে তার সন্তানের মাকে সম্মান করে। একটা সুনির্দিষ্ট বয়সের পর একজন নারী তার জীবনের অপ্রাপ্তিগুলো, তার কষ্টের কথাগুলো আর হাজবেন্ডের কাছে শেয়ার করে না, শেয়ার করে তার সন্তানদের কাছে। সেই শ্রেষ্ঠ বাবা তার রাজপুত্র রাজকন্যার কাছে একটা সময় প্রশ্নবিদ্ধ হয়, বাবা, তুমি আমার মায়ের সাথে কেন এই অন্যায়টা করেছিলে? আমার মা তো তোমার সংসারের জন্য কম করেনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু আমাদের জন্য একটা খুশির দিন, মানে আমার পরিবারের জন্য, কারণ আজকে সাফানের বাবার জন্মদিন। প্রত্যেকটা বিবাহিত মেয়ের কাছে অন্যান্য দিনের থেকে এই দিনটা কিন্তু একটু স্পেশাল থাকে। যদিও সাফানের বাবা আর আমার বার্থডে তেমনভাবে কখনো পালন করা হয় না, তারপরেও কেন যেন এই দিনটা আসলে মন থেকে একটু স্পেশাল ফিল হয়। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়, কারণ বিবাহিত জীবনে স্বামী সন্তানের থেকে আর গুরুত্বপূর্ণ কিছুই নেই। কারণ একজন বিবাহিত মেয়ে বোঝে জীবনে স্বামী সন্তানের গুরুত্ব কতটা। তো যাই হোক, যেহেতু একটু স্পেশাল দিন, হয়তো বা অনেক বেশি রান্নাবাড়ি করব না, যেহেতু আজকে রুটিনের একটু পরিবর্তন হয়ে যাবে। তারপরেও বার্থডে বয়ের জন্য সকাল সকাল একটু রান্নার আয়োজন করছি। এই কয়েকদিন প্রচুর ভারী ভারী খাবার খাওয়া হয়েছে, তো সেই জন্য আজকে আর কোনো ভারী খাবার রান্না করব না, কিন্তু সেই হালকা পাতলা রান্নাগুলো একটু স্পেশালভাবে করার চেষ্টা করব। আজকে আবার এমনিতেও একটু রুটিনের পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো প্রত্যেকবার বার্থডেতে সাফানের বাবা বলে, তোমার কিছুই করতে হবে না, কষ্ট হয়ে যাবে, কিন্তু ওই যে মন থেকে একটা স্পেশাল ফিল আসে, সেইখান থেকেই টুকটাক রান্নাবাড়ি করি। সকালবেলাতেই আজকে মাছ রান্না করব, তো সেই জন্য মাছগুলো ফ্রিজ থেকে বের করে আমি ভিজিয়ে রাখলাম। এগুলো ভিজতে থাকবে, পাশাপাশি ঘরের অন্যান্য কাজ শেষ করে ফেলবো। তো ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। একজন বিবাহিত মেয়ের হাজব্যান্ড হচ্ছে তার মাথার উপর ছায়ার মতো। হাজব্যান্ড ছাড়া জীবনের এই চলার রাস্তাটা কতটা যে কঠিন, আসলে যারা হাজব্যান্ড ছাড়া চলছেন তারাই কিন্তু বুঝতে পারেন। দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের টানাপোড়েন এটা কিন্তু খুবই ন্যাচারাল একটা বিষয়। অনেক সময় আমাদের ঝগড়া লেগে যায়, আমরা বলে ফেলি, তোমার সংসার আমি করব না, তোমার সংসার ছেড়ে আমি চলে যাব, তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সব থেকে ভুল সিদ্ধান্ত ছিল। তো রাগের মাথায় তো আমরা কত কিছুই বলি। আমরা যারা খুব বেশি রাগ আর জেদের বসে এই সমস্ত কথা বলতে থাকি, তাদের জন্য বলছি, হাজব্যান্ডের সংসারটা ছেড়ে একবার বাইরে বের হয়ে এসে দেখেন, দুনিয়ায় ভাতের কত অভাব, কত কাপড়ের অভাব। এই সমস্ত জিনিসের অভাব হলেও আপনাকে ঠোকর দেওয়া মানুষের কিন্তু অভাব হবে না। আজকে হয়তো বা কোনো একটা শখের জিনিসের জন্য আপনার মনে আপনার হাজব্যান্ডের উপর খুবই ক্ষোভ, কিন্তু রাগ আর জেদের বসে যখন হাজব্যান্ডের সংসারটা ছেড়ে চলে আসবেন, তখন দেখবেন সেই শখের জিনিস নয়, আপনার প্রয়োজনীয় জিনিসটা ম্যানেজ করতেও আপনাকে কতটা হিমশিম খেতে হচ্ছে, যতই আপনি সেলফ ডিপেন্ডেন্ট হন না কেন। সাফানের বাবা আমার জীবনে কখনো থাকবে না, এই কথাটা আমি কখনো চিন্তাই করতে পারি না। আমরা মানুষ, আমরা মরণশীল, আমাদের মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু আমার জীবনে স্বামী সন্তান এই যে দুইটা ক্ষেত্র, এই দুইটা ক্ষেত্রে জীবনের যে চরম সত্যিটা, এটা আমি মানতে নারাজ। আল্লাহ এমন দিন কাউকে কখনো না দেখাক,
এই বিশেষ দিনে সাফানের বাবার জন্য সব সময় দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। সে যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে আমার এই ছোট্ট পাখির বাসাটা সব সময় আলো ঝলমলে থাকবে। আর সে যেদিন থাকবে না, সেদিন কিছুই থাকবে না। সেই দিনটার কথা কখনো কল্পনাও করতে চাই না। আমার পরিবার হিসেবে সাফানের বাবার জন্য আপনারাও দোয়া করবেন, যেন আমরা সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। মাছ রান্না করার জন্য এখানে একটু মশলা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়েছিলাম আমি টক দই, আর রেগুলার যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েছি। সাথে 2 টেবিল চামচের মতো সর্ষে বাটা দিয়েছি, একটু মৌরি বাটা দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, সামান্য একটু লেবুর রস আর লবণ দিয়ে মশলাটা একটু পানি দিয়ে মিক্সড করে নিয়ে এখন আমি মাছগুলো ম্যারিনেট করে রাখবো। বার্থডে উপলক্ষে একটু স্পেশালভাবে মাছ রান্না করছি, এটা তো আছেই, সাথে কিন্তু আমার সেই এক দফা দাবি আছে। হাজব্যান্ডের কাছ থেকে কোনো কিছু আদায় করতে গেলে আগে হাজব্যান্ডের পেটে ঢুকতে হবে। যদি কোনোভাবে পেটে ঢোকা যায় তাহলে কিন্তু মনটা খুঁজে পেতে খুব একটা দেরি হয় না। তো যাই হোক, মাছগুলো যেহেতু বাজার থেকে কেটে আনা হয়েছিল, মাছগুলো বেশ মোটা মোটা করে কাটা ছিল। মাছ কিন্তু পাতলা পাতলা করে কাটলে সেই মাছগুলোতে মশলা খুব তাড়াতাড়ি ভালো মতো ঢোকে। তো যেহেতু এগুলো মোটা মোটা করে কাটা ছিল, আমি একটু কাঁটা চামচ দিয়ে কেচে দিয়েছি। ম্যারিনেশনের সময় এই মাছগুলোর ভেতরে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যাবে। আর এখানে হাতে মাখিয়ে অল্প একটু ডাল চচ্চড়ি করব, এটাও সাফানের বাবা খুব পছন্দ করে। ভিডিওর এই পর্যায়ে একটা কমেন্ট পড়ে নিচ্ছি। তাহিরুল ইসলাম আইডি থেকে নাজমা আপু কমেন্ট করেছিলেন, আপু তুমি আমার নাম নিবে তোমার ভিডিওতে, এটা আমি কখনো চিন্তাও করতে পারিনি। তোমাকে তুমি করে বলছি, কিছু মনে করো না। আপু, একদিন হাজব্যান্ডের সঙ্গে রাগ করে আমি খেয়েছিলাম না, তো তোমার ভিডিওতে কোনো একটা ভিডিওতে তুমি বলছিলে সংসার জীবনটা একদিনের নয়, আজকে যদি না খাই কয়দিন রাগ করে থাকবো, কয়দিন না খেয়ে থাকবো। তো তোমার কথা চিন্তা করেই কিন্তু সেদিন আমি ভাত খেয়েছিলাম। এত সুন্দর সুন্দর কথা বলার জন্যই তুমি আমাদের সবার নয়নের মণি। আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। তো নাজমা আপু, আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসা যে আমার ভিডিওর কথা মনে করে আপনি রাগ ভেঙে ভাত খেয়েছেন। আসলে তুমি করে বললেই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। তুমি শব্দটা আমার কাছে অনেক বেশি আপন মনে হয়। হাজব্যান্ডের সঙ্গে রাগ করে কেন ভাত খাবো না? ভাত কি হাজব্যান্ড রান্না করে নাকি? গরমের মধ্যে এত কষ্ট করে রান্নাবাড়ি করে শেষে ভাত খাবো না, এটা কোনো কথা নাকি? তো সাফানের বাবার সাথে যদি আমার কখনো ঝগড়া হয় তখন কিন্তু আমার প্রচুর ক্ষুধা লাগে, যদিও সবসময় সেটা প্রকাশ করি না। তো যাই হোক, এখানে মাছগুলো কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। মাছগুলো একেবারে সফট অবস্থায় আছে। যেহেতু মাছগুলো আমি রান্না করব, আমি আজকে যেভাবে মাছটা রান্না করছি এইভাবে যদি রান্না না করে শুধুমাত্র ভেজে খেতে চান, সেটাও কিন্তু খুব মজা হয়। আর এই ভাজা অবস্থায় কিন্তু একটা তান্দুরি তান্দুরি ফ্লেভার আসে। যারা রান্না করবেন না, শুধুমাত্র ভেজে খাবেন মাছটা, সেই ক্ষেত্রে মাছটা আর একটু কড়া করে ভাজবেন। ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। এখানে কাঁচামরিচ পেঁয়াজের সঙ্গে যে ম্যারিনেশনের মশলাটা ছিল সেটা 2 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি মাছটা রান্না করে নিয়েছি। এই মাছটার যে গ্রেভিটা সেটা আমি আগে ঢেলে দেব, কারণ এটার উপরেও আমি আরেকটা গ্রেভি দেব। যেহেতু এখানে আমি সর্ষে ইউজ করেছি, সেই সর্ষের ফ্লেভারটা একটু স্ট্রং রাখার জন্য পরে কিন্তু সর্ষের তেল দিয়ে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু ধনেপাতা সুন্দর করে বেরেস্তার মতো ভেজে নিয়েছি, সেটাই উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। খাওয়ার সময় যখন একটু একটু কামড় পড়ে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে। ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু এই সাধারণ রান্নাকে অসাধারণ করতে পারবেন। আসলে এই মাছটা খেতে ভীষণ রকম মজা হয়। তো এই যে পার্লামেন্টে বসেছি হাজবেন্ডের পেটে ঢোকার জন্য, এখন 2 জন খাবো আর সেই দাবির কথা বুঝাতে থাকবো। তো সাফানের বাবাকে বলছিলাম যে দেখো তো মাছটা কেমন হয়েছে খেতে, তোমার বার্থডের জন্য স্পেশালভাবে রান্না করলাম। তো সাফানের বাবা বলছিল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, তোমার রান্না 95%ই ভালো হয়ে গেছে। তো এই তো সুযোগ পেয়েছি, সাফানের বাবাকে বললাম এই যে মজার মজার রান্না প্রতিদিন করে খাওয়াচ্ছি, আমার চুলাটাই যদি ভালো না থাকে তাহলে কিভাবে এত মজার মজার রান্না করে খাওয়াবো। তো সাফানের বাবা একটু হেসে বলছে যাও, তোমার সব দাবি মেনে নেওয়া হবে। আমি জানি যে স্পেশাল কোনো দিনে সাফানের বাবার কাছে কোনো কিছু চাইলে সেটা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। ছেলেদের গিফট করার জন্য ঘড়ি, মানি ব্যাগ, তারপর জুতা বা টি শার্ট, এই সমস্ত জিনিসই কিন্তু সর্বপ্রথম মাথায় আসে। তো সাফানের বাবাকে আসলে কোনো সময় অনেক বেশি দামি গিফট আমি দিতে পারি না।
তার সব জিনিস অ্যাফোর্ড করার মতো আসলে অ্যাবিলিটি আমার হাতে থাকে না, কিন্তু তারপরেও আমার হাতে টুকটাক জমানো যা টাকা থাকে সেগুলো দিয়ে একটু একটু গিফট কিনে দেওয়ার চেষ্টা করি। আমার এই ছোটোখাটো গিফটগুলো দেখে সাফানের বাবা বলে যে আমার জন্য তোমার কোনো গিফট কিনতে হবে না, তোমার কাছে আমার জীবনের শ্রেষ্ঠ গিফট আমার মেয়ে, সেটা তো আমি পেয়েই গেছি, জমানো টাকাগুলো জমিয়ে রাখো। কিন্তু তারপরেও আসলে ইচ্ছে করে যে যে মানুষটা আমার জন্য এত কিছু করে সব সময়, তার কোনো স্পেশাল দিনে তাকে কিছু একটা দেই। যদিও তার দেয়ার কাছে আমার দেয়া কিছুই না, কিছু কখনো হবেও না। সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে বাইরে বের হয়ে এসেছি। আমরা আজকে একটু ঢাকা যাব। ঢাকায় আজকে কয়েকটা জায়গায় একটু কাজ আছে, তো সেগুলো শেষ করব, একটু ঘোরাফেরা করব। ঢাকার উদ্দেশ্যে পা বাড়ালে অনেক আপুদের কথা মনে হয়, রাস্তায় যেতে যেতেই মনে হয় শুধু ঢাকা নয়, মানে ইউটিউবে কাজ করে এখন এমন অবস্থা হয়েছে যে বাংলাদেশের যে জায়গায় যাব সেই জায়গায় কেউ না কেউ আছেন। অচেনা অজানা জায়গাতেও মনে একটা শক্তি আসে এখন যে না, এখানেও আমার পরিচিত কেউ আছে। তো এই যে যখন উত্তরার উপর দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু আমার শিমু আপুর সঙ্গে কথা হচ্ছিল। শিমু আপু বারবার বলছিল যে শিশির তুমি আমার বাসায় আসো। তো আপুকেও দুষ্টুমি করে বলেছিলাম যে দুপুরে যদি ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে যায় তাহলে তোমার বাসায় যেয়ে খাবো। আসলে উত্তরাতে গিয়ে বেশিক্ষণ দেরি করতে পারিনি, এখানে সামান্য একটু কাজ ছিল, সেগুলো শেষ করে তারপর আমরা বসুন্ধরার উদ্দেশ্যে বের হয়ে গেছিলাম। মিস্টার DIYতে একটু ঢু মেরেছি, যেটা আজকের ভিডিওতে আর শেয়ার করিনি, পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করব। গতকাল মারিয়াস লাইফস্টাইলের মারিয়া আপুর সঙ্গে কথা হচ্ছিল, তো আপুকে বলছিলাম যে আগামীকাল ঢাকা যাওয়ার একটু সম্ভাবনা আছে। তো শোনার সাথে সাথে কিন্তু মারিয়া আপু বলছিল যে তুমি আমার বাসায় অবশ্যই আসবে। আসলে ঢাকার উদ্দেশ্যে বের হলে খুব বেশি সময় হাতে নিয়ে বের হওয়া হয় না, দেখাচ্ছে যে যেখানে যেখানে কাজ থাকে সেগুলো শেষ করতে করতেই অনেক বেশি দেরি হয়ে যায়। আমার তো ইচ্ছে করে যে আমি সব আপুদের সঙ্গে দেখা করি। তো বসুন্ধরার ভিতরে যখন ঘুরছি তখন কিন্তু আমার একটু পরপর মনে হচ্ছিল এই হয়তো বা কোনো একটা আপুর সঙ্গে দেখা হয়ে যাবে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু আমরা এখানেই করেছিলাম মেয়ের পছন্দ মতো। রুম্মান কিচেন অ্যান্ড ব্লগ থেকে রুম্মান আপু, রেহানস ব্লগ থেকে রেহান ব্লগের আন্টি, হাবিবা আপু, এরকম আরও অনেকগুলো আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন আপু ভিডিওতে এতগুলো কমেন্ট কিভাবে পড়ো, কমেন্টগুলো কোথাও লিখে নাও নাকি। সম্ভবত কোনো একটা ভিডিওতে আমি 8 থেকে 9টা কমেন্টের আনসার দিয়েছিলাম। তো আসলে যখন ভিডিওতে কোনো প্রশ্নসূচক কমেন্ট আসে বা কোনো কমেন্ট আমি পড়বো এরকম চিন্তা ভাবনা করি, তখন আমি সেই কমেন্টটা ওয়াইটি স্টুডিও থেকে স্ক্রিনশট দিয়ে রাখি। পরবর্তীতে যখন ভয়েস দেই তখন সেই কমেন্টগুলো পড়ে নিতে পারি। আমার আসলে ইচ্ছে করে আমি প্রত্যেকের কমেন্ট আমার ভিডিওতে পড়ি, কারণ প্রত্যেকটা আপু এত এত ভালোবাসা দিয়ে ভিডিওতে কমেন্ট করে। তো আসলে সবার কমেন্ট তো পড়া সম্ভব হয় না, তারপরেও ইদানিং চেষ্টা করছি একটু একটু করে ভিডিওতে কমেন্টগুলো শেয়ার করার। তো এই যে অনেক দিনের শখ কিন্তু পূরণ হতে যাচ্ছে। ন্যায্য কোনো দাবি করলে অবশ্যই কিন্তু সেই দাবিটা পূরণ হয়। তো আসলে যে চুলাটা কিনবো চিন্তা ভাবনা করে গিয়েছিলাম, পরবর্তীতে কিন্তু সেই চুলাটা কিনিনি। সাফানের বাবা আমি যে চুলা কিনতে চেয়েছিলাম তার থেকেও আরেকটু উন্নত মানের চুলা আমাকে কিনে দিয়েছে। আমি সব সময় আলহামদুলিল্লাহ বলি যে আমার হাজবেন্ড আমার চাহিদার থেকে অনেক বেশি পূরণ করে দেয় সব সময়। তো গতকাল আসতে আসতে প্রায় রাত 12:30টার মতো বেজে গেছিল, শখের চুলাটা আর খোলা হয়নি। ভিডিওতে আজকে আর চুলাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, নেক্সট কোনো ব্লগে অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।